নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আপনাদের মনের কথা, আপনাদের মুখের কথা এবং যা আপনাদের রোজকার কথা তাই তুলে ধরছি আমরা। আজ জনগণমনতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রথমেই সেদিকে নজর রাখবো। জনগণমনতে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, সবজির দামের চোখে জল সাধারণ মানুষের। নবান্নে বাজার কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নিয়ন্ত্রণে কি আসবে দাম, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই বৈঠক যখন শুরু করেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে বলে শোনাবো। আমি আপনাকে বলছি উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে বাজার দর এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আর আপনারা কি বলছেন প্রথমেই শোনাবো আপনাদের কথা। মালদা, মুর্শিদাবাদ এবং তারই সঙ্গে জলপাইগুড়ির মানুষ আপনারা পরপর কি বলছেন শোনাবো। সবজির যা মূল্য তাতে গরিব সাধারণ মানুষদের খুব অসুবিধা, কষ্টের মধ্যেই আছে। বাজারে গেলে অনেক কিছুতে হাত দেওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের কতগুলো নীতির জন্য এই সমস্ত জিনিসপত্রের দাম খুব হু হু করে বাড়ছে এবং এটা এখনো যদি সরকার যদি নিয়ন্ত্রণ না করে তবে কিন্তু ভবিষ্যতে খুব মানে আমাদের দুর্ভোগের মুখোমুখি হতে হবে। আমরা বেতনভুক্ত কর্মচারী, আমাদের বেতনের মধ্যে থেকে এইভাবে চালাতে হয়। এবার বাজেটের বাইরে যদি এই খরচাটা যদি হয়ে যায় তাহলে আমাদেরকে অবশ্যই এই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতেই হবে। সবজির ব্যাপারে হচ্ছে এখন তো যা দাম হয়েছে সবজি, মানে বাজারে সবজিতে হাতই দেওয়া যায়। 2 মাস 1 মাস আগে আমরা যেটা 20 টাকা করে কিনতাম এখন 40 টাকা 50 টাকা। হ্যাঁ, মানে এত দাম বেড়েছে, মানে বলে বোঝানো যাবে না। সবজি তো বৃষ্টির কারণে বেড়েছে দাম না। কতটা আর কতটা কিলো তো 5 টাকা 6 টাকা বেড়েছে। কতদিনে বাড়লো? এই 1 সপ্তাহের মধ্যে। কাকে কি বলতে চাবো? এখন যদি আমরা টাকা দিয়ে মাল না পাই তাহলে বলবো ওটা কারে? আমাদেরও তো কোনো উপায় নাই না, আমরা কি করবো? 100 টাকা কিলো বেগুন, 80 টাকা কিলো ঝিঙ্গা, কি বাজার করবা? আলু 40 টাকা কিলো। তাতে কি ক্যারি ব্যাগে? এই তো ক্যারি ব্যাগে যথেষ্ট, অল্প করে। অল্পই এনাফ। মাছের দাম, মাছ নাই বাজারে, মাছের দামও সেই হাই বাজার। সবজি পেঁয়াজ আলু সবই দাম বেশি একদম। ওই ক্যারি ব্যাগে নিতে হচ্ছে অল্প অল্প করে। সব বাজারে সমান, প্রায় সমান থাকে। এক একটা বাজার এক এক হবে, সেটা স্বাভাবিক। যেখানে মাল সাপ্লাই বেশি হবে সেখানে দামটা কম হবে, যেখানে মাল সাপ্লাই কম হচ্ছে সেখানে দাম বেশি হবে, সেটা স্বাভাবিক। কিন্তু যাতে তারতম্যটা যাতে খুব বেশি না হয়। দাম তো এখন বাজারে খুব বেশি। পেঁয়াজ তারপরে আলুর দাম তো বেড়েই গেছে, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা তো লাগবেই। সেটা তার জন্য মধ্যবিত্ত যারা আছে তাদের তো এখন খুব অসুবিধা। সমস্যা তো আছে বলেই তো বলছি, ওনার কিন্তু আর কিছু হবে না। আমরা ফেটা হয়ে গেছি, যা বলবেন তাই মেনে নিতে হবে মাথাবাজি করে। বাজারে যা দাম এ তো কিনা মুশকিল হয়ে গেছে। আমরা গরিব মানুষ, মানে কোনো রকম মানে চলছে আমাদের। 500 জায়গায় 200-250 এই নিতে হচ্ছে, যা दाम बेड़े जिनिसपत्र। किसान लोग हैं उनके पास तो कम ही पैसा जाता है, तो मिडिल मैन उनके पास ही सबसे ज़्यादा पैसा जाता है। तो जब तक कि मार्केटिंग जो है डायरेक्ट रिटेल मार्केटिंग जब तक कि जो है किसान से नहीं जुड़ेगा तब तक जो है महंगाई बढ़ती रहेगी। সাধারণ মানুষের বক্তব্য ইতিমধ্যে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, রয়েছেন কংগ্রেস নেতা পার্থ মুখোপাধ্যায় এবং রয়েছেন সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র। প্রত্যেকের সঙ্গেই কথা বলবো। আর যে প্রসঙ্গ বারবার করে উঠে আসছে, মুখ্যমন্ত্রী বলেছেন, পরপর বক্তব্য তুলে ধরবো যে 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে। ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর? সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে, সুতপা সেন এবং সোমা মাইতি রয়েছে। প্রথমেই চলে যাব সুতপার কাছে। সুতপা, আমরা জানি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তারপরে আমরা দেখেছিলাম যে মিটিং হয়, সেই মিটিং এর যে বক্তব্য 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে, ঠিক কি পন্থায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো শিলাদিত্য, প্রথমেই তোমাকে বলি যে তুমি যেমনটা শুরু করেছিলে যে বিষয়টা নিয়ে, যে এই জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করলেন এবং বললেন 10 দিনের মধ্যে কিভাবে কমাবেন জানি না, কিন্তু কমাতে হবে। কিন্তু এই দামটা কেন বাড়লো, আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেও কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে। কৃষকরা যে দাম পাচ্ছেন তার থেকে মাঝখানে যে সমস্ত দালালরা রয়েছে তাদের সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে উল্লেখ করেছেন এবং
মুনাফার অংশটা তারা নিয়ে চলে যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন আজকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে যারা মধ্যস্থতাকারী এই মুনাফাটা নিয়ে চলে যাচ্ছেন তাদেরকে কন্ট্রোল করতে হবে, এবং তিনি বলেছেন যে টাস্ক ফোর্স আছে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অ্যাক্টিভিটি থাকার কথা, সেগুলো যে নেই ভোটের পর থেকে, সেই বিষয়টা নিয়েও কিন্তু উল্লেখ করে তিনি আজকে উষ্মা প্রকাশ করেছেন এবং অ্যাক্টিভ হতে বলেছেন, এবং সেক্ষেত্রে প্রয়োজনে সিআইডিকেও নামতে বলা হয়েছে। এবং একই সঙ্গে তোমার আরও একটা বিষয় মনে থাকবে, আলুর দাম নিয়ে মুখ্যমন্ত্রী রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন এবং কৃষি দপ্তরের আধিকারিকদের বলেছেন যে কোল্ড স্টোরেজে আলু রয়েছে, সেই আলু কেন বাজারে আনা হচ্ছে না এবং কেন বাইরে আলু চলে যেতে দেওয়া হচ্ছে। অর্থাৎ অনেকগুলো সমস্যা, সেই সমস্যার দিকগুলোকে তুলে ধরে তিনি একটা সমাধানের চেষ্টা করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যে পরপর যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোকে সামনে রেখে আধিকারিকদের ব্যবস্থা নিতে বলেছেন এবং সেইখানেই 10 দিনের মধ্যে দাম কমিয়ে আনতে বলেছেন। প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বেড়েছে এবং বিশেষ করে গত 1 মাসে প্রত্যেকটা জিনিস প্রায় ডাবল দাম হয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যই ছিল যে আধিকারিকরা তারা কেন ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছেন, কেন তারা দেখছেন না যে দামটা এইভাবে বেড়ে যাচ্ছে অথচ ব্যবস্থা তারা নিচ্ছেন না। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রশ্নগুলো তুলেছেন। সুতপা যেমনটা জানিয়ে দিল, সুতপা ধন্যবাদ। সুতপা পুরো বিষয় তুলে ধরলো, আমাদের অন্যান্য প্রতিনিধির সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যে অতিথিরা স্টুডিও রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। শঙ্কু, প্রথমেই আসবো, কেন্দ্র কেন ব্যবস্থা নিচ্ছে না? ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলেছে, কি বলবে? দেখুন, হরিণঘাটার লঙ্কা বা হুগলির আলু, এটাতে কেন্দ্র কি করবে? এটা তো রাজ্যের যে, উনি তো বলেছেন, উনি নিজে স্বীকার করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো মানবেন, কারণ উনি বলেছেন যে বন্ড, আলুর বন্ডে কোটি কোটি টাকা রোজগার হচ্ছে। সমস্ত উনি মান্ডি, বাজারের মান্ডি তৈরি করেছেন, সেগুলোর কমিটি তৈরি করেছেন, তারা কাজ করে না। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, তারা সমস্ত সেটিংয়ে রয়েছে। কলকাতায় যে সমস্ত মাল আসছে, সেই সমস্ত মালের উপরে হঠাৎ করে উনি তেলের উপর 1 টাকা করে দাম বাড়িয়ে দিলেন। আরে উনি যখন বিরোধীতে থাকতেন, সরকারের ক্ষমতা ছিল, এই তো আছে সিপিএম এর প্রতিনিধি, বলুন একটা ট্রামের ভাড়া বাড়লে, একটা রেলের যে বাসের ভাড়া বাড়লে কোন জায়গায় উনি যেতেন? উনি তেলের দাম এমনি তো শেষ তুলছেন এত টাকা, তার উপরে বাড়িয়ে দিলেন 1 টাকা করে, এবং বিদ্যুতের দাম এই জায়গায় পৌঁছেছে, তো এফেক্ট হবে না? সেই এফেক্ট হতে শুরু করেছে। এখন তাদের টাস্ক ফোর্সকে ডেকে এসব বলে কি হবে? 1, 2 হচ্ছে এখান থেকে মেটেরিয়াল অন্য রাজ্যে চলে যাচ্ছে, ওনার তো পুলিশ, উনি আটকাচ্ছেন না কেন? এই সমস্ত যেতে দিচ্ছেন কেন? আর শেষ আমি একটা কথা বলবো, প্রত্যেকটা গাড়ি পিছু যদি তৃণমূলের ট্রেড ইউনিয়ন টাকা তোলে, প্রত্যেক এলাকায় এলাকায়, এখন তো আমি দেখলাম, বলা উচিত না, একটা রাত্রিবেলা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়বেন, দিলে আপনারা দেখতে পাবেন একটা জায়গায় মাল যাচ্ছে, গাড়িতে করে আনাজ যাচ্ছে, সবজি যাচ্ছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে হচ্ছে পুলিশকে টাকা দিতে হচ্ছে, সেসব টাকা গিয়ে জনগণের উপর পড়ছে, তার এফেক্ট আসছে। ফলে একটা সামগ্রিক পরিকল্পনা করে এটাকে অ্যাড্রেস করতে হবে। ইনি হঠাৎ করে, কালকে বা পরশু উপনির্বাচন আছে, তার আগে ইমেজ বিল্ডিং এর জন্য এই যে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ তিনি নিয়ে দেখানোর চেষ্টা করছেন, তাতে আলটিমেটলি শুধু প্রসারী কোনো লাভ হচ্ছে না। এর আগেও উনি একটা মিটিং করেছিলেন, তা উনি যান নিজে বাজারে, উনি নিজে গিয়ে বসুন, 4টে ওনার পুলিশকে বলুন যে যে বেআইনি গোডাউনগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে, আর দয়া করে তেলের দামটা কমান, বন্ধ করে দিন। শঙ্কু, একটুখানি আটকাচ্ছি আমাদের অতিথিদের কাছে যাবার আগে আমাদের অপর প্রতিনিধি সোমা মাইতি রয়েছে মুর্শিদাবাদ থেকে, সোমার কাছে চলে যাব। সোমা, মুর্শিদাবাদে বাজার দরের কি হাল? দেখো, মুর্শিদাবাদে বাজার দরেরও কিন্তু একই অবস্থা, তার প্রত্যেকটা জিনিস অর্থাৎ প্রত্যেকটা সবজি কিন্তু প্রায় ডাবল দাম হয়ে গিয়েছে এবং আলু পেঁয়াজের দামও কিন্তু বেশ কিছুদিন ধরে অনেকটাই বেড়েছে। এখানে রয়েছেন সবজি বিক্রেতা এবং তোমাকে বলি, আমরা খুব সচরাচর যে ছবি দেখতে অভ্যস্ত, সন্ধেবেলায় প্রচুর মানুষ থাকেন এই বাজারে এবং কার্যত আজকে কিন্তু, আজ নয় বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে সন্ধেবেলার যে বাজার, সেই বাজার কিন্তু কার্যত শুনশান। অর্থাৎ যেভাবে সবজির দাম বাড়ছে, একটু জানার চেষ্টা করব যে সবজির দাম এইভাবে বাড়লো কেন? সবজি বর্ষা হচ্ছে, খরা মেরেছিল, সবজি হচ্ছে না, ওই জন্য বাড়তে গেছে সবজির দাম। কিভাবে দাম বেড়েছে এই সবজির? খরাতে নষ্ট করে দিয়েছিল, আবার বর্ষায় নষ্ট করে দিচ্ছে, বাজারটা কি কম হচ্ছে এর ফলে? বিক্রি একটু কম হচ্ছে দিদি, আর সবজি মার্কেটে সবজি হচ্ছে না তো জমিতে। একই সঙ্গে একটু কথা বলবো যারা ক্রেতা, দিদি সবজি বাজারে এসেছেন, ব্যাগ হাতে দেখছি যে দাম কতটা বেড়েছে? দাম তো প্রচুর বেড়েছে, ধরুন পকেট খালি হয়েছে, ঝোলা ভরছে না, আমাদের চলা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। দিনে দিনে যেখানে আলু 35 টাকা বলছে, পেঁয়াজ 50 টাকা, কি খাবো?
যেখানে 1 কিলো লাগে সেখানে 500 নিচ্ছি। আলুর দাম এতটা বাড়লো কেন? আমরা যেভাবে কিনছি সেভাবে বেচছি, আমরা আড়তে কেজিতে আমাদের 2 টাকা 3 টাকা লাভ থাকছে। অর্থাৎ সময় এই মুহূর্তে বহরমপুরের ছবি যেটা উঠে আসছে, সেখানেও কিন্তু সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই কিন্তু যে কতটা অতিষ্ঠ তার থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। আলোচনায় আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো বিষয়ে খতিয়ে দেখা উচিত, তদন্ত করা উচিত, শুধু তাই নয় কোথাও যাতে এক্সটর্শন না হয় সেদিকেও নজর রাখা উচিত বলে ঠিক কি বলেছিলেন আজকের এই বৈঠকে শোনাবো। করছে কারা খোঁজ রাখুন, এটা এসটিএফ, সিআইডি, ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি এটার উপরে নজরদারি করবে। এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। মনে রাখবেন আমরা কাজটা করছি মানুষের জন্য। আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সটর্শন করা হয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সন্দীপ, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে দ্রুত যাতে নিয়ন্ত্রণে আসা, একেবারে দিন ধরে দিয়েছেন, কি বলবে? পকেটে করে টাকা নিয়ে বাজারে ব্যাগ ভর্তি করে বাজারে আনার দিন শেষ। বাজারে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে আর পকেটে করে বাজার নিয়ে ফিরতে হবে। আসলে 70-এর দশকে এই মজুদদারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দমদম দাওয়াই চালু হয়েছিল। আজকে তৃণমূলের আমলে সব তৃণমূলের নেতারা হলো ফোরে মজুদদার। দমদম দাওয়াই দিলেই একমাত্র এইটা উদ্ধার করা সম্ভব হবে। এটা ঠিক যে দেশের সরকারের প্রধান দায়িত্ব। সবজির দাম এই গত কয়েক মাসে 32.42% বৃদ্ধি পেয়েছে গোটা দেশে। পেঁয়াজের দাম 58.06%, আলু 64.05%, ডাল 21.95%। শঙ্কু একটু শুনেন, একটু উনি বলেন। শঙ্কু শান্তি বলো, রান্নার গ্যাস 400 থেকে 1100 হয়ে এখন 900 নেমেছে। মোবাইল রিচার্জের খরচা সব বেড়েছে। এর পিছনে একটা বিজ্ঞান আছে। এই নির্বাচন, লোকসভা ভোট কয়েক মাস আগে আমরা পেরিয়ে এলাম। কস্টলিয়েস্ট ইলেকশন এই সময় আমাদের গোটা দেশে যত নির্বাচন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে একটা হিসাব পাওয়া যাচ্ছে 1.2 লক্ষ কোটি টাকা খরচা হয়েছে, আর আমাদের ভারতবর্ষের নির্বাচনে 1.35 লক্ষ কোটি টাকা খরচা হয়েছে। কোন দুটো দল সবচেয়ে বেশি টাকা খরচা করেছে? একটা হলো বিজেপি আর দ্বিতীয় হলো তৃণমূল কংগ্রেস, রাজ্যের পার্টি, চ্যাংব্যাং পার্টি। সেও এত বিপুল পরিমাণ টাকা খরচা করেছে। এই টাকা উঠবে কোথা থেকে? জনগণের ওপর এর বোঝা চাপতে বাধ্য। আজকে জনগণকে দায়িত্ব নিতে হচ্ছে। কতদিন ধোঁকা মারাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? উনি শাসক আবার উনি বিরোধী, এমন ভাবে প্রেস কনফারেন্স করছেন। 10 দিন পর যে দাম কমানো যায়, কেন 10 দিন আগে সেই দাম মুখ্যমন্ত্রী কমাতে পারছেন না, বা 2 মাস আগে? মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে, মানুষের আয় কমছে, জিনিসপত্রের দাম বাড়ছে। এখানে আসবেন কিনা জানি না টাস্ক ফোর্সের প্রতিনিধি। কোথায় সেই টাস্ক ফোর্স? কেন হিমঘরে আলুর বন্ড সব তৃণমূলের নেতারা কিনে রাখে, আর সেই আলু হিমঘর থেকে ছাড়া হবে তৃণমূলের নেতাদের মর্জি অনুযায়ী। এই ফোরেদের কে নিয়ন্ত্রণ করবে? পাশের রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ডে পেট্রোলের দাম 5 টাকা 6 টাকা কম। আমি দিন 15 আগে উড়িষ্যায় গেছিলাম, সেখানে দেখলাম। আর আমাদের এখানে কেরালার মতন রাজ্য পেট্রোলের দাম বাড়লেই গোটা দেশে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা করে ভর্তুকি দিতে পারছে, সেখানে পশ্চিমবাংলায় কেন দিতে পারছে না? হ্যাঁ, দিল্লির সরকার ক্রুড অয়েলের দাম গোটা পৃথিবীতে যখন কমছে তখন আমাদের দেশে বাড়ছে। কিন্তু রাজ্যের মানুষকে রেহাই দেওয়ার প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রীর কি ভূমিকা? বিদ্যুতের দাম বাড়বে আর উনি এরকম নাটক করে বলবেন সিএসসি দাম বাড়িয়েছে, আমি জানতাম না। আরে সিএসসির মালিক আপনার ফান্ডে কয়েকশো কোটি টাকা দিয়েছে, তার দায়িত্ব আপনি নিতে পারবেন না? আমি অন্য রাজ্যের কথা ছেড়ে দিলাম। আমি দুটো পয়েন্ট শেষ করব। প্রত্যেকের প্রতিক্রিয়া নিতে হবে শান্তি, প্লিজ এক লাইনে প্লিজ। পেঁয়াজের দাম দিল্লি মুম্বাইতে 40 টাকা হলে পশ্চিমবাংলায় কেন 60 টাকা? বেগুনের দাম মহারাষ্ট্রে যদি 60 টাকা হয়, পশ্চিমবাংলায় কেন 150 টাকা? আমার প্রশ্নটা এখানে যে সবজি উৎপাদনে গোটা দেশের মধ্যে আমরা 1 নম্বরে ছিলাম, তারপরেও কেন এত জিনিসপত্রের দাম বাড়ছে? আমরা চেষ্টা করবো এই পুরো বিষয় নিয়ে আলোচনায় পুরো প্রসঙ্গ তুলে ধরার জন্য। সে কারণেই আজকের এই বিষয়। ইতিমধ্যে আমাদের আরো এক অতিথি এসে উপস্থিত হয়েছেন, রবীন্দ্রনাথ কোলে, টাস্ক ফোর্সের সদস্য। রবীন্দ্রনাথ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা অবশ্যই করে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে রায়গঞ্জে চলে যাব আমাদের অপর প্রতিনিধি ভবানন্দ সিংহের কাছে। ভবানন্দ, রায়গঞ্জে বাজার দরের হাল হকিকত ঠিক কি?
দেখো রায়গঞ্জ কোনোভাবেই মানে যেভাবে দাম বেড়েছে সব থেকে রায়গঞ্জ তার থেকে বাইরে কিছু নয়। রায়গঞ্জ অবশ্যই দাম বেড়েছে, তবে একটা কথা বলা যেতে পারে, যতটা অন্য জায়গায় যেভাবে করে দামগুলো বাড়ছে সেই অনুপাতে অন্ততপক্ষে রায়গঞ্জের দাম একটু হলো কম আছে। মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি, মানুষজন বলছেন মনের মতন সবজি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ খুব ভালো সবজি পাওয়া যাচ্ছে না, কিন্তু দাম যেই হারে অন্যান্য জায়গায় শোনা যাচ্ছে তার থেকে অনেকটা কম তারা বলছেন। তবে আলু, পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত দাম যে লাগাতার বাড়ছে সেটা নিয়ে মানুষজন চিন্তিত। এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে কোনোভাবেই কোনো সবজি সেভাবে পাওয়া যাচ্ছে না। আমি দেখাতে বলবো ক্যামেরাটা ঘোরা দিয়ে, দেখো আমরা লাইন বাজারে দাঁড়িয়ে আছি। লাইন বাজার হচ্ছে রায়গঞ্জের সব থেকে অভিজাত বাজার। সন্ধ্যাবেলায় বাজার বসে, দেখো দোকান ফাঁকা, একদম কোনো লোকজন নেই। দোকানদাররা বলছেন যে সবজিও সেভাবে পাওয়া যাচ্ছে না, আমরা বিক্রি করবোটা কি। অর্থাৎ সব মিলিয়ে যেন একটা সমস্যা তৈরি হচ্ছে যে বলার মতন না। সেটা আমরা যদি একজন সঙ্গে কথা বলি, দাদা আপনি তো অনেকদিন থেকে বাজারের সবজির দাম কি বলে বাবা চাল ভীষণ ভাবে বুঝলেন, মানে বেড়ে যাচ্ছে। 7 দিনের মধ্যে দেখছি যে প্রচন্ড বাড়ছে। এরা বলছে বৃষ্টির জন্য হচ্ছে, এরা বলছে সাপ্লাই হচ্ছে না, নানা রকম করছি কারণটা দেখাচ্ছে। সমস্যা করছে না ভীষণ। এখন তরকারির বাজারে আসতেই ভয় লাগে। অর্থাৎ ভবানন্দ, রায়গঞ্জেও কিন্তু বিভিন্ন জায়গায় একই ছবি উঠে আসছে। রবীন্দ্রনাথ বাবু, আপনার কাছে আসবো। আপনার নিশ্চয়ই মনে রয়েছে জি 24 ঘন্টা স্টুডিওতে আপনি এসেছিলেন 11ই জুন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং তখন যা বাজার দর ছিল এখন বাজার দর আরো বেড়ে গেল, যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আপনাদের সবাইকে নিয়ে বৈঠকে বসতে হলো। 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে দাম? আমরা আশাবাদী, এইটুকু বলতে পারি যে বাজারের দাম কমবে বলেই মনে হয়। এবং এবারে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই টাস্কফোর্স তৈরি হয়েছে আজকে বিগত 12 বছর এরম অভিজ্ঞতা আমাদের হয়নি পূর্বে। কেননা এই রকম লাগাতার স্পেল চলেছে, গরমে হিট, সমস্ত এই যে উচ্ছে, ঢেঁড়স, এইসব সবজিগুলো সমস্ত লতানো গাছে হয় এবং সব মরে গেছে। তা বাজারে যদি মালটাই সাপ্লাই না হয়, তা বাজারে গিয়ে ঘুরে আপনি যেটুকু আসছে সেটা চড়া দাম যার কাছে আছে, যেটুকু বাঁচিয়ে করতে পারছে সে বেশি দামে বেচছে। এই পরিস্থিতিটাই চলছে। এটা একটা অস্বাভাবিক অবস্থা, এটা পূর্বে কোনোদিন হয়নি। বা বাইরে অন্য স্টেট থেকে যে মালগুলো আসছে সেখানেও একই অবস্থা গেছে, সেখানেও এইভাবেই পরিস্থিতি তৈরি হয়। কোথাও আচ্ছা জল হলো, আলু চাষ, আলু বুনলো, সেগুলো খারাপ হয়ে গেল মাঠের মধ্যে, আবার দ্বিতীয়বার করলো, ফলে চাষিরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবারে চাষিরা, আলু চাষিদের কথা বলছি, তারা মাঠের থেকেই ভালো দাম পেয়েছে, যার জন্য। রবীন্দ্রনাথবাবু, এই প্রসঙ্গগুলোই কিন্তু আজকে আলোচনায় উঠে এসেছে এবং বারবার করে মধ্যবিত্তের পকেটে কেন টান পড়ছে মুখ্যমন্ত্রী নিজেও এই প্রশ্ন তুলেছেন। পার্থদা, আসবো আপনার কাছে, কিন্তু তার আগে শুনে নেব মুখ্যমন্ত্রী নিজে ঠিক কি বলেছেন, কেন এত দাম বৃদ্ধি, এই প্রাইস হাইক প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। অ্যান্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যেটার জন্য আমরা সকলে সাফার করছি। বাট কেউ যদি একজন চোখ বন্ধ করে থাকে, তো আমরাও বা কেন আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না? লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে। নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। পার্থদা, মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে কেন এত দাম বৃদ্ধি, সুতরাং এই প্রশ্ন তো আমাদের প্রত্যেকের মনের মধ্যে ঘুরছে, কি করেই বা নিয়ন্ত্রণে, কি বলবেন পার্থদা? হ্যাঁ, 100বার দেখুন, এই যে T20 বিশ্বকাপটা গেল, সেখানে একটাও সেঞ্চুরি হয়নি, অথচ বাজারে আমরা গেলে দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিসের দাম কিন্তু সেঞ্চুরি পেরিয়ে গেছে।
এবং বেশ কিছু জিনিসের দাম ওই 80-90 টাকার মধ্যে সেঞ্চুরির আশেপাশে ঘোরাফেরা করছে। আমরা দামটা দেখাচ্ছিও। হ্যাঁ, আসলে ঘটনাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেমন হঠাৎ মনে হলো প্রায় 10 বছর বাদে যে তার দলের বিভিন্ন মানুষজন, জনপ্রতিনিধিরা নাকি বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, যার জন্য যেভাবে উন্নতি হওয়ার কথা সেই উন্নতিগুলো হচ্ছে না, ফলে তিনি তাদের নানা রকমের মানে কি বলবো আর কি, সেই মানে ডাক্তারের বিধান দেওয়ার মতো তিনি দিলেন। আবার হঠাৎ এখন তার মনে হলো এতদিন বাদে এসে যে জিনিসপত্রের দামটা ইদানিং যেন খুব বেড়ে গেছে। এতদিন তিনি কি জানতেন না যে, তিনি এটা তো জানতেন যে বৃষ্টিটা কম হয়েছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। কিছু জিনিস আছে যেগুলো হাতের বাইরে। আমরা জানি যে 17% বৃষ্টি কম হয়েছে। 17% বৃষ্টি কম হলে অর্থনীতির হিসেবে 63% ঘাটতি হয় উৎপাদনে। এটা একদম ঘটনা। কিন্তু তাহলে কি ব্যবস্থা আমাদের রাজ্যের সরকার নিয়েছে? শুধুমাত্র আমার রাজ্যের কোনো উৎপাদিত জিনিস আমি বাইরে বেরোতে দেবো না, এই কথা বললেই কিন্তু সমস্যার সমাধান হয় না। আমার দেশে, আমার রাজ্যে যেটা অভাব, সেই অভাব পূরণের জন্য আমি অন্য রাজ্য থেকে আনার কোনো ব্যবস্থা করছি, আমি করিনি। আর একটা কথা হচ্ছে যে এই মানে এটা আগে থেকে জানা কথা যে আলুর যে চাষ হয়েছে, পশ্চিমবাংলায় তো আলু চাষ কম হয়নি, আলুর চাষ ভালো হয়েছে, কিন্তু সেই আলুটা গুদামজাত হয়ে পড়ে রয়েছে। এবং আলু বন্ড কারা কিনেছে তারা সবাই জানে। শঙ্কু এখানে কিছুক্ষণ আগে একটা কথা বললো যে স্থানীয়ভাবে যে উৎপাদন যেগুলো হয় সেগুলোর দামের নিয়ন্ত্রণ রাজ্যের হাতে থাকে 100 বার। কিন্তু এটাও ঘটনা যে যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে তার প্রভাব কিন্তু দামের উপরে পড়বেই। একটু সঙ্গে থাকুন, আপনার প্রসঙ্গ নিয়ে আসবো। বৈশ্যানর্দা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে? মুখ্যমন্ত্রী একেবারে প্রশাসনের শীর্ষকর্তা, তার গোচরে আসছে এবং তারপর সাধারণ মানুষের কথা অ্যাড্রেস হচ্ছে, কেন বৈশ্যানর্দা? দেখুন, আপনি না গলাটাকে উচ্চতায় তুলে দিলে সবাইকে, তাহলে ভয়েসটা আবার সেই উচ্চতায় বলতে হবে। কিসের জন্য বৈশ্যানর্দা? মানুষের পকেটে টান পড়ছে, এই প্রসঙ্গ তো উঠে আসবে। আমি কথা বলছি, এতগুলো আপনি বাইরে দেখালেন তো, এই দেখেন এই অসভ্যতা আরম্ভ করে। কেউ কিছু না, আপনি বলুন। না, আমি বলছি যে একটু আগে একজন ভদ্রলোক বললেন যে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির জন্য এই জিনিসপত্রের দাম বেড়েছে। আপনি বলুন উল্লেখযোগ্যভাবে যে 10 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীও বলেছেন যে কেন্দ্র নজর দেয়নি। অদ্ভুত কথা না বলতে দিয়ে আপনি বলুন বৈশ্যানর্দা, আপনি বলুন আপনি তো এটাকে চালাতেই পারছেন না। বলুন, বাংলায় 468টা সুফল বাংলা আছে, আপনি বলুন না সেটা কি সুফল বাংলায় 10 থেকে 15% কম পয়সায় জিনিসপত্র সবজি দেওয়া হয়। কে জানে? আপনি তো জানবেন না। অসভ্যতা আমি করেন বলে শূন্যটা পায়। আপনারা এরপরে একটা কথা বলতে পারবেন না। বলুন বৈশ্যানর্দা, বলুন। আমরা এটা বলছি, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে 10 দিনের মধ্যে এই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসবে। ভারতবর্ষের এই আন্তরিকতা অন্য কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী বৈশ্যানর্দাকে বলার সুযোগ দিতে হবে। শঙ্কু, তুমি যখন বলেছ বৈশ্যানর্দা কিন্তু কথা বলেনি, বলতে দিতে হবে না। শঙ্কু, বৈশ্যানর্দা ব্যক্তিগত আক্রমণের জায়গা থেকে একেবারে না। বলুন বৈশ্যানর্দা, বলুন। শঙ্কু, নিজেকে নিয়ন্ত্রণ করো, বলুন বৈশ্যানর্দা। কথা বলতে না দিলে এখানে বলুন না, আপনাকে সুযোগ দিচ্ছি তো, বলুন। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রীর যে আন্তরিকতা, সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে খালি সমালোচনা করা। একসময় স্লোগান হতো 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভারতবর্ষের একই দরে সরবরাহ করতে হবে, বামফ্রন্ট বলতো। তারপর বিশ্বনাথ প্রতাপ সিং হয়েছে, কখনো গুজরাল হয়েছে, কখনো দেবগৌড়া হয়েছে। বিশ্বনাথ প্রতাপ সিং এর মন্ত্রী সভা করেছিল, প্রাণভোমরা ছিল বামফ্রন্ট, কিন্তু জিনিসপত্রের 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেশে সরবরাহ করতে পেরেছে। এখানে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, এনারা খালি ক্রিটিসাইজ, সমালোচনা, নির্বাচনে হেরে গিয়ে। এখানেই তো প্রশ্ন, আগে থাকতে কেন ব্যবস্থা নয়, এখানেই তো প্রশ্নটা বৈশ্যানর্দা। আপনি শুধু এই প্রশ্নের জবাবটা দিন, আগে থাকতে কেন ব্যবস্থা গ্রহণ করা নয় বৈশ্যানর্দা। এই তো চিৎকার করে, এটা তো মানে আমি বুঝছি না যে আপনি এই জায়গাটাকে নিয়ন্ত্রণে তো আপনারও রাখতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি যে এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাস্ক ফোর্স তৈরি করেছেন, তাদের সাথে আলোচনা করেছেন, এনফোর্সমেন্টকে বলেছেন, পুলিশকে বলেছেন যে সাধারণ মানুষের যাতে কোনো জায়গায় কোনো অসুবিধে না হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা যে জিনিসপত্র সবজির দাম যেটা নিয়ন্ত্রণে থাকে, এবং মাঝখানে ফোরেরা ফায়দা নেবে আর মাঝখানে
চাষি কৃষকরা বঞ্চিত হবে, এই জিনিসও যেন না হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা অ্যাপ্রিসিয়েশন ভাবছিলাম যে মানুষ করবে বা যারা আছেন করবেন। এখানেই প্রশ্ন বৈশানরদা যে 10 দিনের কথা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এরপর কি কত দ্রুত ব্যবস্থা নেওয়া এবং তারই সঙ্গে মানুষের বর্তমান অবস্থা কি তুলে ধরছি জনগণমনতে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। আমরা আলোচনা করছি, সঙ্গে আপনারা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ করেছেন আমাদের নির্ধারিত হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং প্রচুর বক্তব্য মতামত এসছে সোশ্যাল মিডিয়া, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে, কিন্তু মানুষ কি অবস্থায় রয়েছে? কলকাতায় যদুবাবুর বাজারের ছবি এবং তারই সঙ্গে হুগলির ছবি, ঠিক কি মানুষ কি বলছেন শোনাবো। মালটা পরিবহন খরচার জন্য, তারপরে আপনার আলুটা তো শীতকালে হয়, তো শীতকালে আলুটা বৃষ্টির জন্য চাষটা মার খেয়ে গেছে। ভীষণ দাম, আমাদের খুবই অসুবিধা হচ্ছে, হঠাৎ করে এত দাম বেড়ে গেছে, খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু খুব অসুবিধার মধ্যে দাদা, আমার তো হাজব্যান্ড নেই, আমি যেভাবেও কোনো রকমের জোগাড় করে কিনতাম। আগে তাও একটু বেশি বেশি সবজি খেতাম, এত দাম যে কোথায় 500 জায়গায় 250 করে দিয়েছি। আমাদের হু করে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, সেই হারে আমাদের রোজগারটা তো বাড়েনি। বাজার করতে গিয়ে কিন্তু আমরা সত্যি হিমশিম হয়ে যাচ্ছি। আগে অনেক অ্যামাউন্টে নিতাম আমরা, এখন সেটাকে কমিয়ে খুব অল্প করে, মানে যেরকম করে চালাতে হয়। হাতেও ছাকা লাগছে, মাথাও কিছুটা ঘোরার মতোই অবস্থা হয়ে যায়। 2-4টে জিনিস নিয়ে হয়তো চলে আসি, খুব প্রয়োজন যেগুলো। এইভাবে যেভাবে দাম বেড়েছে, এই মানে সংসার চালানো একদম অসম্ভব হয়ে যাচ্ছে। সমস্ত জিনিসের দাম, সমস্ত রাজ্য সরকারের ইমিডিয়েট এটা হস্তক্ষেপ করা উচিত। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, সাধারণ মানুষের জন্য খুবই অসুবিধাজনক ব্যাপার। যে হারে জিনিসের দাম বাড়ছে, সে সাধারণ মানুষ বেঁচে থাকতে পারবে না। দাম তো ভালোই যাচ্ছে, মানে প্রত্যেক জিনিসেরই তো দাম তো বেশি, মানে আমাদের মানে সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। কি করব, খেতে হবে। সমস্যা তো ভালোই হচ্ছে, মানে যারা আর্থিক অবস্থা ভালো নয়, তারা তো বিরাট অসুবিধার মধ্যে পড়ছে, মানে ঠিক মতো কিনতে পারছে না। একটু কমলে সুবিধা হয়, অবশ্যই দাম তো কমলে সুবিধাই হবে। ডিউটি করি, 200 টাকা আয় করে এত জিনিসের দাম আমরা পেরে উঠছি না। প্রচুর জিনিসের দাম, একটা ঢাঁড়স সেই নিচ্ছে আপনার 90 টাকা 80 টাকা, হ্যাঁ উঠছে নিচ্ছে 80 টাকা, সব জিনিসের দাম বেশি। টাস্ক ফোর্সকে অতি দ্রুত রাস্তায় নামতে হবে এবং পুরো বিষয় নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যে নির্দেশ মুখ্যমন্ত্রী। কি বলেন টাস্ক ফোর্স প্রসঙ্গে শোনাবো। মজুদদারি ফোরেদের বারবারান্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম, যাতে এগ্রি মার্কেটিং, পুলিশ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এআরডি ডিপার্টমেন্ট, কোঅপারেশন, হর্টিকালচার, ফুড অ্যান্ড সাপ্লাই, এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন, বাজার সমিতির লোকেরাও আছেন। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি, নাকি ইলেকশনের সময় 3 মাস সব ঘুমিয়েছিল? কেউ কোনো কিছু দেখে না। আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি। ইফ ইউ থিঙ্ক ইটস এ ইনস্ট্রাকশন, ইয়েস, 7 দিন পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, যাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম। হাসপ আলোচনায় রবীন্দ্রনাথ বাবু কি করলেন? টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে তো মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন। দিদি তুলতেই পারেন, তিনি আমাদের নেত্রী, সে এটা বড় কথা না। বড় কথা যেটা বলেছে ঠিকই বলেছে, ওখানে আমি ছিলাম যখন বলে। এটা ঠিক যে হয়তো কিছু অফিসারের মধ্যে একটা লেথার্জি এসে গেছে। তাদেরকে যদি বলা হয় যে কবে বেরোবেন, না সামনের সপ্তাহে বেরোবো, এই জিনিসগুলো করা উচিত না। আমি কোনো ব্যক্তিগতভাবে টার্গেট করতে চাই না, ইচ্ছা করলে আমি বলতে পারতাম অফিসারদের নাম, কিন্তু আমি ওইসব চাই না। সবাই মিলে মানুষের সঙ্গে জড়িত, সবাই মিলে কাজ করুক, সবাই মিলে রাজ্যের মানুষকে রিলিফ দেওয়ার ব্যবস্থা করুক, এটাই কাম্য। ঝগড়াঝাঁটি, চেঁচামেচি, হই হল্লা করে এই সমস্যার সমাধান হবে না। যেটা হয়েছে সেটা হয়েছে প্রাকৃতিক কারণে, এবং এইরকম ভাবে আমি আবার ফোরেদের কথা বলছেন, মজুতের কথা বলছেন, সমস্ত স্টোরেজে কোথায় কি রয়েছে একেবারে হিসেব দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, মমতাদি সেটা বলেছেন, যেটা বলেছেন ঠিকই বলেছেন। সেগুলো আমরা দেখব যে
এরকম যেটা বলছেন উনি নিশ্চয়ই কোনো খবর পেয়েছেন, না হলে বলছেন কেন? সেটা আমরা যাব, দেখব। আপনি তো দীর্ঘদিনের সদস্য টাস্ক ফোর্সের, কি করলেন রবীন্দ্রনাথ বাবু? মানুষ তো এই প্রশ্নের জবাব চাইবে। মহা মুশকিল। যদি দেশে কোনো মহামারী হয়, যদি ভূমিকম্প হয় বা সেসব তো কিছু হয়নি, আমি বলছি, মানে কেউ প্রত্যাশাও করবে না, কেউ বলবে না। প্রাকৃতিক দুর্যোগ এটাও একদম, আমি এটা দিদিকে আজকে বলেছি যে লাগাতার 2 মাস যে মানে হট স্পেল চলেছে, এটা আমি তো 12 বছর কেন আমার জীবনে কোনোদিন এরকম দেখিনি। গোডাউনে মজুত রয়েছে সে কথাও কিন্তু মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী তো জানেন সবজিগুলো তো শুকিয়ে গেছে, তার জন্য বাজার, এটা আমাদের অভিজ্ঞতা, যা বলছে সবাই, প্রত্যেকেই বলছে। এখন তারপরেও কেউ কিছু করছে কিনা, বা আলু নিয়ে কোনো আমি যেটা জোর দিয়েছি যে আলুর দামটা কমা উচিত এবং পেঁয়াজের দামটা কমা উচিত। মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু আলু পেঁয়াজের প্রসঙ্গে একেবারে ক্যাটাগরিক্যালি প্রসঙ্গ উল্লেখ করে বলছেন। রবীন্দ্রনাথবাবু সবাই হাত তুলছে, একটুখানি কথা বলতে চায়, প্লিজ আমায় একটুখানি আটকাতে হচ্ছে, আমি খুব সংক্ষেপে যাও, প্রত্যেকে অনুরোধ করছি প্লিজ। প্রথমে শান্তি, টাস্ক ফোর্সের মেম্বার এখানে বলছেন, দিদি বলতে পারেন, হ্যাঁ তিনি আমাদের নেত্রী। এই টাস্ক ফোর্সের পক্ষে সম্ভব যে ব্যানার্জি পরিবার যে আলুর ব্যবসা নিয়ন্ত্রণ করে তাকে আটকানো? 2004 সালে বললো কি যে আমরা 14টা নিত্য প্রয়োজনীয় পণ্যের নিয়ন্ত্রণের কথা বলতাম। বামপন্থী যদি দেশের সরকারে থাকতো 2004 সালে শুধু বাইরে থেকে সমর্থন করেছিলাম, এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। শেষ করতে দাও, তুমি শঙ্কুকে বলছিলে অতিবৃষ্টির কারণে সবজির একটা দামে গন্ডগোল হতে পারে, কিন্তু কম বৃষ্টি বা অনাবৃষ্টিতে এই ধরনের দাম বৃদ্ধি হয় না। টাস্ক ফোর্সের মেম্বার ভুল বলছেন। আর হলো পশ্চিমবাংলায়, আমি 2 সেকেন্ড তোমার থেকে নিচ্ছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে রয়েছে, এক, এবং তারই সঙ্গে তিনি ইতিমধ্যে বলেছেন যে 40টা তিনি গোলার কথা বলেছেন, পেঁয়াজের প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী কিন্তু পর পর সেই সমস্ত তথ্য ইতিমধ্যেই তুলে ধরেছেন। সরি, ব্যবসা করতে পশ্চিমবাংলায় তোলাবাজির টাকা দিতে হবে তৃণমূল নেতাদের। প্রতি গাড়ি পিছু পুলিশ জুলুমবাজি করে টাকা নেবে। এটা একটা ধারণা করবেন যে এখানে আমি একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিই। দাম কমবে, চেঁচামেচি করো না, এটা আমি বলিনি, তুমি বলেছো। আমি একটু রেকটিফাই করে নিই। 4000 পেঁয়াজের গোলা তৈরি করা হয়েছিল কেন? সেখান থেকে কিছু দালালের জন্য, মুনাফাখোরের জন্য দাম বেশি হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না, কোট আনকোট মুখ্যমন্ত্রীর বক্তব্য। রবীন্দ্রনাথ বাবু, আমি পার্থটার কাছে যাই। এই যে কথাটা বললো যে তোলাবাজি হয়, পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমল থেকে ব্যবসায়ীদের চারিদিকে সংগঠন তৈরি হয়েছে। ব্যবসায়ীরা অনেক সংগঠিত আগের থেকে সারা ভারতবর্ষ জুড়ে, এমনকি দিল্লিতে একজন ব্যবসায়ী সংগঠনের নেতা চাঁদনি চকের টিকিট দিয়ে এমপি হয়ে গেছে বিজেপি। সব ব্যবসায়ী, আমাদের প্রশ্ন সাধারণ মানুষের উপর প্রভাব। হ্যাঁ, সেইটাই বলছি, রাজ্যেও তাই। এখানে তোলাবাজি করে না কেউ, এটা একটা ভেক কথা, এটা একটা হাওয়ায় ওড়ানো কথা। এসব কেউ তোলাবাজি বলুন। পার্থদা, দেখুন, এতক্ষণ আমরা যে বক্তব্যগুলো শুনলাম, মুখ্যমন্ত্রী বলছেন যে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছি। একটুখানি রবীন্দ্রনাথ বাবু বলুন। মুখ্যমন্ত্রীর এতক্ষণ বক্তব্য থেকে আমরা জানলাম যে তিনি টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলেন, যেটা আমরা সবাই জানি, কিন্তু তিনি এটাও জানতেন যে সেই টাস্ক ফোর্স বিগত দিনগুলোতে কখন কোনো মিটিং করেনি, তারা কোনো ব্যবস্থা নেননি। আজকে তার হঠাৎ মনে হলো টাস্ক ফোর্স কেন ব্যবস্থা নেয়নি। রবীন্দ্রনাথ বাবু সেই টাস্ক ফোর্সের মিটিংয়ে ছিলেন, তিনি জানেন কোন আধিকারিকরা তারা নানা রকমের তাদের কাজের জন্য এই সমস্ত সমস্যা হচ্ছে, তিনি মিটিংয়ে তাদের নাম বললেন না। সমস্যা হচ্ছে এইগুলো। ঘটনা হচ্ছে যে এতদিন চলে যাবার পর তিনি যখন দেখছেন যে বাজারে কেন আগে ব্যবস্থা নেই। পার্থটার সময় সংগীত প্লিজ একটুখানি আটকাচ্ছি। বৈশাখ দাস আগে রবীন্দ্রনাথ বাবু কাল থেকে নামবেন রাস্তায়। রবীন্দ্রনাথ বাবু হ্যাঁ নিজে বলছেন রবীন্দ্রনাথ বাবু কাল থেকে নামবেন রাস্তায়। রবীন্দ্রনাথ বাবু রোজগার হয়, হ্যাঁ, নাসিকে পেঁয়াজ আনলে নাকি আলাদা রোজগার হয়। পার্থদা প্লিজ একটুখানি রবীন্দ্রনাথ বাবু উত্তরটা নিনি, যেটা খুব গুরুত্বপূর্ণ, মানুষ জানতে চাইছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর। আরেকবার বলুন রবীন্দ্রনাথ বাবু। আগামী কাল থেকে আমরা বাজার পরিদর্শনে শুরু করছি এবং এটা এখন চলতে থাকবে লাগাতার প্রসেস। আর একটা কথা বলছি আপনাদের, আপনারা হয়তো কেউ জানেন না যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা প্রতিদিন বাজার পরিদর্শন করেন এবং
একই কথা প্রতিটা ইস্যুতেই বলে। এইখানে যেখানে টাস্ক ফোর্সের সদস্য বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, আন্তরিকতাটা, মুখ্যমন্ত্রীর আন্তরিকতাটা, তার যে চেষ্টা, সেই চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট না করে উল্টে সমালোচনা করা আর নির্বাচনের যখন চিৎকার করে টেলিভিশনে না ডাকলে এদের অস্তিত্বই নেই, এদের কেউ চেনেও না, জানেও না। দেখুন, আমার মনে হয় যে টাস্ক ফোর্স যে ব্যর্থ, সেটা মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। তো অবিলম্বে এই টাস্ক ফোর্সটা ব্যান করে দেওয়া উচিত ছিল, ওনার অ্যাডমিনিস্ট্রেশনকেই নামানো উচিত, কারণ টাস্ক ফোর্স রেখে তো কোনো লাভ নেই। ইনি বলছেন কাল থেকে পরিদর্শনে যাবেন। আরে ভাই, পরিদর্শনে গিয়ে দাম কমাবেন কবে সেটা বলুন, স্পেসিফিক কি আপনাদের প্ল্যানিং আছে সেটা বলুন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে এবং তারই সঙ্গে রবীন্দ্রনাথ বাবু রয়েছেন এবং তিনি বলে দিয়েছেন যে আগামীকাল থেকে রাস্তায় নামবেন। কিন্তু আপনাদের আরো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় এসেছে, জানাবো, সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনাদের কমেন্ট এসেছে, অবশ্যই করে জানাবো। একটা বিরতির পর জনগণের মনোতের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। আপনাদের বক্তব্য তুলে ধরবো, কমেন্ট এসছে প্রচুর সোশ্যাল মিডিয়ায়, জানাবো। কিন্তু তার আগে রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বাজার দর নিয়ে কি বলেছেন শোনাবো। এত বাড়লো কেন, সবার আগে এই প্রশ্নটা হওয়া উচিত না? এত জিনিসপত্রের দাম বাড়ছে কেন পশ্চিমবঙ্গে? তুমি পেট্রোলের ডিজেলের দাম বাড়াবে, পেট্রোলের দাম বাড়াবে লিটার পিছু, তো স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়বে। সেটাই হচ্ছে মানুষের প্রান্ত কত। একে পশ্চিমবঙ্গের মানুষের রোজগার নেই, বিয়ে কম, শিল্প নেই, খুব কম টাকায় মানুষকে দিন গুজরাট করতে হয়। অন্যান্য প্রদেশের মানুষের হাতে অর্থ আছে, আমাদের এই প্রদেশের মানুষের হাতে অর্থ নেই। জনগণ মনতে সোশ্যাল মিডিয়ায় আপনাদের প্রচুর বক্তব্য ইতিমধ্যেই এসেছে এবং সেই বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে বেশ কিছু, প্রচুর বক্তব্যের মধ্যে বেশ কিছু বক্তব্য তুলে ধরছি আপনাদের সামনে। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ নিয়ে আপনারা মূলত ঠিক কি উল্লেখ করেছেন সেদিকে আমরা নজর রাখবো। সোশ্যাল মিডিয়ায় আপনাদের বক্তব্য, কেন্দ্রকে জিজ্ঞাসা করুন 2014 থেকে জিনিসপত্রের দাম কেন বেড়ে চলেছে। সঞ্জয় দাশগুপ্ত ইতিমধ্যে এই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। এরপরে যে বক্তব্য, চাহিদা এবং যোগানের মধ্যে বন্ধুত্ব না হলে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে। অমলেন্দু দে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছেন। আর কি বক্তব্যটা আসছে, কাজের কাজ কিছুই হবে না, অনাবৃষ্টিতে যোগান নেই, কি করে দাম কমবে। দীপক চন্দ্র দাস এই বক্তব্য ইতিমধ্যেই করেছেন সোশ্যাল মিডিয়ায়। আরো বক্তব্য, অবশ্যই আগে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। দিব্যেন্দু চট্টোপাধ্যায় ইতিমধ্যে এই বক্তব্য রেখেছে। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আমরা নিচ্ছি, প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে আসবো। পার্থদা, নিয়ন্ত্রণে আনা সম্ভব অতি দ্রুত? দেখুন, এতদিন বাদে টাস্ক ফোর্স একটা টাস্ক পেলো, কালকে তারা ফোর্স নিয়ে টাস্কে নামবে বলছে। ঘটনা হচ্ছে যে অত্যন্ত গরিব মানুষ যে জিনিসগুলো খান, শুধুমাত্র সেই জিনিসগুলো যদি আলাদা দাম দেখা যায়, 8% বেশি সেখানে মুদ্রাস্ফীতি, এবং এই 8% বেশি মুদ্রাস্ফীতি আগামী 10 দিনের মধ্যে কমানোর কোনো রকম সম্ভাবনা নেই, কেননা সবে টাস্ক ফোর্স আগামীকাল থেকে তাদের টাস্ক শুরু করছে। এতদিন তারা ঘুমিয়েছিলেন। বৈশ্বানতা, আসলে সিপিএম কংগ্রেসকে আর কি বলবো, আর বিজেপির মোদি কা গ্যারেন্টি কোথায় গেল? মমতা ব্যানার্জির গ্যারেন্টি আছে 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণ হবে, আর মোদি যে বলেছিলেন যে সুষম খাদ্য তিনি সাজিয়ে দেবেন প্লেটে, তার গ্যারেন্টি কোথায় গেল? তিনি ক্ষমতায় আসবার পরেই তো জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লো তো মোদির নতুন ভাবে আবার সরকারে আসার পর। 10 দিনের মধ্যে সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে? এই ধরনের জিনিস একটা দেশের প্রধানমন্ত্রী দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের খবর রাখে, আমাদের রাজ্যে যে সিপিএম কংগ্রেসকে যত খুশি ধাপ্পা দিন, কিন্তু দেশের রাজ্যের জনগণকে অন্তত ধোকা দেবেন না। কেন্দ্রের সরকারের রিপোর্ট বেরিয়েছে যে গোটা দেশের মধ্যে চিকিৎসা, খাদ্যদ্রব্য এবং বিদ্যুতে আমাদের রাজ্যের মানুষকে সবচেয়ে বেশি খরচ করতে হয়, আর সেখানে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, রাজ্যের সরকারের লজ্জা লাগা উচিত। তেমনই লজ্জা লাগা উচিত টাস্ক ফোর্সের, এতদিন বাদে তাদের ঘুম ভেঙেছে। রবীন্দ্রনাথ বাবু, 10 দিনের সময়সীমা মুখ্যমন্ত্রী বলেছেন, কি করবেন রবীন্দ্রনাথ বাবু? আমরা কাল থেকে, আমি আগেও বলেছি যে রোজই যায় মেম্বার যারা অফিসার আছেন ইডি, কিন্তু কাল থেকে আমরাও থাকবো তাদের সঙ্গে, একসঙ্গে বাজারগুলো ঘুরে দেখবো এবং আমরা আশাবাদী খুবই যে আগামী 10 দিনের মধ্যে যেটা দিদি বলেছে সেটাই হবে বলেই আশা। শঙ্কু, দেখুন, তৃণমূল কংগ্রেসের তোলাবাজির টেন্ডেন্সি যদি বাজার সিস্টেমের উপর থেকে না বন্ধ করা যায়,
তাহলে এই দাম নিয়ন্ত্রণে আনা যাবে না। এসব আইওয়াস ছাড়া কিছু নয়। আর এই টাস্ক ফোর্সটা তো আগেই সবার আগে তুলে দেওয়া উচিত। অপেক্ষা করতে হবে তার জন্য 10 দিনের মধ্যে যাতে দাম নিয়ন্ত্রণে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। ইতিমধ্যেই আমরা এই প্রসঙ্গ তুলে ধরেছিলাম আপনাদের কাছে, আপনাদের মতামত এসছে এবং সেই প্রসঙ্গ নিয়ে মূলত যে পোল আমরা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন সেদিকে আমরা নজর রাখবো। সোশ্যাল মিডিয়া আপনাদের বক্তব্য, এক্স হ্যান্ডলে দাম কমাতে বাজার বৈঠকে মুখ্যমন্ত্রীর আরো আগে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। 90% মানুষ বলেছেন হ্যাঁ, 10% মানুষ বলেছেন না এক্স হ্যান্ডলে। আর এরপরে হোয়াটসঅ্যাপে নজর রাখবো, একই প্রশ্ন আমরা হোয়াটসঅ্যাপে রেখেছিলাম, হ্যাঁ বলেছেন 80% মানুষ, না বলেছেন 20% মানুষ। এরপর নজর রাখবো ইনস্টাগ্রামের দিকে, ইনস্টাগ্রামে একই প্রসঙ্গ আমরা তুলে ধরেছিলাম, আপনাদের জবাব ইতিমধ্যে এসছে, হ্যাঁ বলেছেন 85% মানুষ, না বলেছেন 15% মানুষ। আর এরপর আমরা নজর রাখবো ফেসবুকের দিকে, প্রচুর সাড়া পেয়েছি, আপনাদের বক্তব্য উঠে এসেছে, হ্যাঁ বলেছেন ইতিমধ্যে 92% মানুষ, আর না বলেছেন 8% মানুষ। ইউটিউবে 10,000 মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন, কি বলেছেন আপনারা দেখাচ্ছি। ইউটিউবে আপনারা বলেছেন 94% মানুষ, হ্যাঁ বলেছেন, না বলেছেন 6% মানুষ। আপনাদের বক্তব্য তুলে ধরছে জি 24 ঘন্টা জনগণমনের মাধ্যমে। আপনাদের প্রত্যেক অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছে একটা বিরতি, আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টা। এরপর পেজন নিয়ে আসছে শুভদীপ আত্রেই, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।